আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এনসিসি ব্যাংক পিএলসির এএমডি ও সিআরও মোহাম্মদ খোরশেদ আলম। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। থ্যাংক ইউ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ২১শে টিভিকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি খোরশেদ ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি জানেন যে ট্রাম্প ট্যারিফের পর বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকার কারণে, বিশেষ করে ভারত, চীন, তাদের সাথে কম্পারেটিভলি সুবিধাজনক অবস্থানে থাকার কারণে ভারতেরও অর্ডার আসছে, চীনেরও অর্ডার আসছে, বিশেষ করে চীনের বেশি আসছে। এই ক্ষেত্রে এই অর্ডারগুলোর কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। তারা একমাত্র সহযোগিতা চায় ব্যাংক থেকে। আপনি জানেন যে ব্যাংকিং খাত একসময় আরএমজির প্রতি ফোকাস ছিল না, এখন কিছুটা ফোকাসড। ব্যাংকিং খাত এই আরএমজি খাতকে সহায়তা করার জন্য পুরোপুরি প্রস্তুত কিনা? সুন্দর প্রশ্ন। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো আসলে একটা সময়ে দেখেছিলাম যে স্বপ্ন যুগ। তারপরে আপনার বাইরে যখন বায়ারদের পাশ থেকে যখন কমপ্লায়েন্ট ইস্যুটা আসলো, তখন কিন্তু আমরা কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলাম। বেশ কিছু ফ্যাক্টরি যেগুলো কমপ্লায়েন্সের কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এখন যদি বলেন, এখনকার অবস্থা আগের চাইতে অনেক শক্ত। আমরা অনেক শক্ত কাঠামোর উপরে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে প্রায় 229টা ফ্যাক্টরি হচ্ছে লিড সার্টিফাইড, যেটা বাংলাদেশের যে এত নাম্বার যেটা লিড সার্টিফাইড, সেটা ইভেন চীনেরও নাই, কিন্তু চীনেরও নাই। এবং সবচেয়ে বড় যে ফ্যাক্টরিগুলো লিড কমপ্লায়েন্ট, এগুলো কিন্তু বাংলাদেশে। জি জি। তো আপনি যেটা বলেছেন যে ব্যাংকিং সেক্টরের আগের যে অবস্থা ছিল, বা ব্যাংকিং সেক্টর থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যেভাবে প্রায়োরিটাইজ করা হতো, সেইভাবে আসলে আমরা দেখেছি গত গভর্নমেন্টের আগে, যখন আমাদের ডলার ক্রাইসিস যখন শুরু হলো, তখন থেকে কিন্তু আসলে এটার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে শুরু করলাম। কারণ যেগুলো ডেফার্ড এলসি ছিল অথবা ইম্পোর্ট এলসি ছিল, আমরা যখন ডলার ডিভ্যালু হলো, তখন কিন্তু পেমেন্ট করতে প্রত্যেকটা ব্যাংকে আসলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবং সেই সাথে তখন কি, যে আমার 5 টাকা যদি ইম্পোর্ট পেমেন্ট হয়, আমাকে 5 টাকা এক্সপোর্ট করে আনতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু মিট করতে পারিনি। তো এই পরিস্থিতিতে প্রত্যেকটা ব্যাংকে, আপনি জানেন অবশ্য যে 2-3 বছর আগে গ্যাপটা ছিল হিউজ। তো সেই হিউজ গ্যাপে একটা সময় আমরা দেখেছি $45 বিলিয়ন মতো আমাদের উদ্বৃত্ত, সেটা নামতে নামতে কিন্তু আইএমএফ এর যে সংজ্ঞায়িত যে কি বলবো যে হিসাব, তাতে কিন্তু $20 বিলিয়ন নিচে চলে BPM-60। তো সেখান থেকে আমরা কিন্তু এখন আবার আস্তে আস্তে উত্তরণ হচ্ছে, আমরা প্রায় $31 বিলিয়ন অলরেডি পার হয়ে গেছে। এবং আমাদের দেশের যে এক্সপোর্ট ভলিউম যেটা ছিল, আপনি জানেন এক্সপোর্ট ভলিউমের পরিমাণটা ছিল আসলে 35 থেকে 38 বা 40-এর মধ্যেই আমরা ওঠানামা করছি। এবং যে ইম্পোর্টের যে পেমেন্ট, সেটার সংস্থান হতো আসলে রেমিটেন্স দিয়ে, প্রায় 15 থেকে 20 বিলিয়নের মতো আসলে রেমিটেন্স, আর এদিকে হচ্ছে 38-40 মতো আসতো হচ্ছে আপনার এক্সপোর্ট প্রসিড। বাট পরবর্তীতে আমরা যেটা দেখলাম, যে ব্যাংকগুলো আসলে ফোকাস ছিল না, এই ব্যাংকগুলো তখন কিন্তু এগিয়ে আসলো আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। কারণ হচ্ছে একটা মাত্র কারণ, যে আমার যদি ফরেন কারেন্সির উৎস যদি আমি না পাই, আমার যদি ফরেন কারেন্সিতে যদি আইদার এক্সচেঞ্জ থেকে, আপনার যে রেমিটেন্স থেকে, অথবা এক্সপোর্ট থেকে। এবং নন ট্র্যাডিশনাল আইটেম তো আমাদের দেশে জানেন যে এটার ওইরকম ভাবে চাহিদা এখনো তৈরি হয়ে ওঠে নাই, বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে আমরা এখনো ভেজিটেবলস বা নন আইটেম গার্মেন্টস যেগুলো, সেগুলো থেকে আমরা ওই পরিমাণে ফরেন এক্সচেঞ্জ এক্সপোর্ট পাচ্ছি না। যার ফলে হচ্ছে কি, আপনার প্রত্যেকটা বিজিএমই এর ইউনো যে একটা হিসাবে দেখেছিলাম, এখন 450 ফ্যাক্টরি আছে যারা রানিং, এবং ম্যাক্সিমামই যাদের $100 বিলিয়ন উপরে যাদের এক্সপোর্ট, প্রত্যেকটা গার্মেন্টসই কিন্তু 2-3টা ব্যাংকের সাথে অলরেডি তারা। জি, এই ক্ষেত্রে আপনি এক্সপোর্ট প্রসিডের কথা বললেন, এবং 450 কারখানা রানিং $100 বিলিয়ন উপর এক্সপোর্ট করে, সেটা বললেন। আপনি এটিও জানেন যে 300-র উপরে বন্ধ কারখানা রয়েছে। বিজিএম এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে, এবং বিভিন্ন কারণে বন্ধ হয়েছে, আপনি জানেন সেটা। এবং এক্সপোর্টের উপর যেহেতু আমরা ডিপেন্ডেন্ট, এবং ব্যাংকিং সেক্টরও নির্ভরশীল, এই 300টি কারখানা চালুর ব্যাপারে অলরেডি বিজিএমই বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছে। একজন সিনিয়র ব্যাংকার হিসেবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এইগুলো চালু করার জন্য কিভাবে করা যেতে পারে, কি কারণে হয়েছিল, এবং বন্ধ করার উপায়, মানে চালু করার উপায়গুলো কি? চালু করার উপায়ের মধ্যে আপনি অলরেডি একটা বলেছেন, যে যেহেতু অ্যাসোসিয়েশন থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে বসছে, এখানে একটা নীতি সহায়তা দরকার।
যা আমরা প্রথমে হচ্ছে যে 300 কারখানা বন্ধ, আমরা যে ডেফিনিশনটা বলছি বা আমরা যে রিজনগুলো বলছি, আমরা কতটুকু জানি? বিজিএমই এর কাছে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির রিজনটা আছে কিনা। যদি আমরা দেখি যে না ম্যানেজমেন্টের কারণে আপনার কারখানা বন্ধ হয়েছে, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রান, কারণ ম্যানেজমেন্ট নিজেই আসলে ব্যাংক্রাফট হয়ে গেছে। এবং কিছু আছে যে আপনার ফান্ড ডাইভার্ট হয়েছে, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করেছে, ও হয়তো বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য আরো 2-3টা ফ্যাক্টরি অ্যাক্সেসরিজ সাপ্লাই বা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রি করেছে। দেখা গিয়েছে যে আপনার গার্মেন্টসও শেষ, অ্যাক্সেসরিজও শেষ। একটা আছে কিছু অংশ হয়েছে পলিটিক্যাল কারণে। আমরা পলিটিক্যাল কারণটা যদি অ্যাভয়েড করি, কারণ বর্তমান সরকার যেটা বলেছে যে আমরা ম্যানুফ্যাকচারিং কনসার্নে হাত দিব না, তাদেরকে যেভাবে হোক আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তো এই 300 কারখানা আমার জানা মতে এটা কিন্তু এই 2-3 বছরের মধ্যে এগুলো কিন্তু বন্ধ হয়েছে তা না, এগুলো বন্ধ হয়েছে পর্যায়ক্রমে। এবং আমরা দেখেছি যে সমস্ত ছোট ছোট ফ্যাক্টরিগুলো যেগুলো হয়তোবা ভাড়া নিয়ে চলছে, নিজের প্রেমিস নাই এবং বায়ার কমপ্লায়েন্ট নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখন হচ্ছে বায়াররা যে ফ্যাক্টরিগুলো ভিজিট করে বায়ার কমপ্লায়েন্ট না, ওইখান থেকে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিচ্ছে কমপ্লায়েন্ট ফ্যাক্টরির দিকে। তো যার ফলে আমি যেটা বললাম যে 229টা আপনার লিড সার্টিফাইড ফ্যাক্টরি, তো এবং এর সাথে আরো অনেক আছে যেগুলো আমরা ভালো ফ্যাক্টরি হিসেবে চিনি। তো এই ভালো ফ্যাক্টরিগুলো কিন্তু আপনি ব্যাংকের, যেহেতু আপনি ফাইন্যান্সের কথা বললেন, আমার গার্মেন্টসের ফাইন্যান্স কি দরকার? গার্মেন্টসের ফাইন্যান্স দরকার হচ্ছে 30% আমি যদি ইকুইটি রাখি, আর 75% হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। যে 75% এর মধ্যে আমার মেজর পোর্শনটা হচ্ছে ব্যাক টু ব্যাক। তো কাজেই এখানে তাদের জন্য যে ক্যাশ টাকার সাপোর্ট দরকার এটা কিন্তু না। আর ওরা একটা মাস্টার এলসির এগেইনস্টে ব্যাক টু ব্যাক করছে, দেন এক্সপোর্ট করে সেটা দিয়ে আমি ব্যাক টু ব্যাকে পেমেন্ট করছি। তাহলে যাদের ওই যে বাই অর্ডার আছে, বায়াররা কুইরি দিচ্ছে কিছু কিছু গার্মেন্টসকে, সেই ক্ষেত্রে ওইগুলোকে প্রথমে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ ব্যাংক স্পেশাল ফ্যাসিলিটি দিলেই তো চালু করা সম্ভব, যদি খেলাপি ঋণ না থাকে। রাইট, একটা সুন্দর কথা বলেছেন, যদি খেলাপি ঋণ না থাকে। ও যদি ক্লাসিফাইড হয়, ওকে কিন্তু এই ক্লাসিফিকেশন থেকে বের হইতে হবে। এই বের হওয়ার নিয়ম কি? আপনি রিশিডিউল করতে হবে। এখন সেই পরিমাণ ক্যাশ ফ্লো ওর আছে কিনা, যেটা রিশিডিউলিং পেমেন্টটা প্রতি মাসে মাসে সে দিতে পারবে, অথবা ডাউন পেমেন্ট দিয়ে সে তার ফ্যাক্টরিকে আবার নতুন করে চালু করার পর্যায়ে আছে কিনা। কোভিডে কিন্তু এরকম একটা শিথিলতা দেওয়া হয়েছিল, এখন দেওয়া যায় কিনা না। কোভিডে যেটা দেওয়া হচ্ছে সেটা আসলে কিন্তু আবার একটা নেগেটিভ পয়েন্টও আছে, কারণ তখন আপনি যদি জানেন যে ওভারডিউ ডেফিনিশন ছিল 6টা ইএমআই এর পরে ফার্স্ট কাউন্ট হতো ওভারডিউ। যে কাস্টমার 3টা পেমেন্ট করতে পারে না, অথবা 3টা মাস পেমেন্ট করতে পারে নাই, 3টা ইনস্টলমেন্ট দিতে পারে নাই, তার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন যে 9 মাস বা 12 মাস পরে গিয়ে তাকে একটা সুন্দর একটা শিডিউলের মধ্যে সে পেমেন্ট করবে? এখন তো বায়াররা ইন্টারেস্ট দেখাচ্ছে একদম। এখন আমার মনে হয় যে এই জায়গাটাতে যদি লাইক ওদিকে বিজিএমই, এদিকে গভর্নমেন্ট সাইড এবং সেই সাথে সেন্ট্রাল ব্যাংকে আপনি জানেন যে গভর্নেন্সের জায়গাগুলো কিন্তু এখন অনেক শক্তপোক্ত হচ্ছে। আপনার ব্যাংক, বাংলাদেশ ব্যাংক চাইলেই তার বোর্ড রিকনস্ট্রাক্ট করে দিচ্ছে, এবং সেই সাথে ব্যাংকাররা বা ব্যাংকগুলো কিন্তু একটা কমপ্লায়েন্সের ভিতর দিয়ে যাচ্ছে। এবং সামনে যদি কিছু কথা আসছে যে ব্যাংক কোম্পানি আইনও আপনার চেঞ্জ হবে, অথবা কি আসবে সেটা নিয়ে আমরা এখনো না বলি, বাট নিশ্চয়ই গভর্নেন্সের ক্ষেত্রে ভালো কিছু আসতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি আরেকটি বিষয়ে বলছিলেন তখন যে আসলে যে ব্যাংকগুলোতে এইসব বন্ধ কারখানা ডিল করতো, এক্ষেত্রে আপনি জানেন যে 5টি ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু বন্ধ কারখানার যে মূল প্রতিষ্ঠান, তাদের পোর্টফোলিও কিন্তু ওই ব্যাংকে রয়েছে। তাহলে সেক্ষেত্রে তো একটু প্রভাবিত হবে কিনা, এক্ষেত্রে বের হয়ে আসার উপায়টা কি? প্রভাবিত অলরেডি কিন্তু এই ফ্যাক্টরিগুলো ম্যাক্সিমামে বের হয়ে গেছে। যাদের সক্ষমতা আছে, যারা এক্সপোর্ট করছে, যাদের সিআইবিতে কোনো সমস্যা নাই, তারা কিন্তু এই যে ব্যাংকগুলোর কথা বলেন, আমি নাম না বলি, যে প্রবলেম ব্যাংকগুলোতে তারা ব্যাংকিং করতো, ওইখান থেকে কিন্তু সবাই যে যাদের সক্ষমতা আছে, ভালো ব্যাংক, আপনি জানেন যে এই বছরে কতগুলো ব্যাংক ডিভিডেন্ড দিতে পেরেছে। আমরা মনে হয় 10-12টা বা 15টা ব্যাংক, অথবা ম্যাক্সিমাম 20টা ব্যাংক যদি আমরা বলি যে ভালো ব্যাংক। এই ভালো ব্যাংকগুলো কিন্তু তারা এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে অন্য ব্যাংকের আগে আমার হয়তো ইন্টারেস্ট ছিল না, বাট এখন আমার সার্ভাইভের কারণে অথবা আমার স্ট্র্যাটেজিক কারণেই কিন্তু আমি আমার বুকে আমি ওই ফ্যাক্টরিগুলোকে অনবোর্ড করছি। এবং এই যে আপনি যেটা বললেন যে একীভূত যারা হবে, সব কাস্টমার কি ওইখানেই? আনসার ইজ নো, কারণ তারা একটা ব্যাংক, এবং সেই সাথে আরো 2-3টা লাইক রাইট, আর যেহেতু আরো 2-3টা ব্যাংকে সে লিয়েন করতে পারে, এক্সপোর্ট করতে পারে, কাজে তার জন্যই কিন্তু ওপেন।
তো এখন যে কাস্টমারগুলো ওই সমস্ত ব্যাংকে আপনার এক্সপোর্ট প্রসিড আসছে না বা এক্সপোর্ট ওরা ওই ব্যাক টু ব্যাকে সাপোর্ট দিতে পারছে না ডিউ টু দেয়ার ইন্টারনাল রিজন, আপনি জানেন যে সেইখানে কিছু কিছু ব্যাংকগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংক ভালো ব্যাংকগুলোকে বলেছে যে আপনি লিকুইডিটি সাপোর্ট দেন। এই লিকুইডিটি সাপোর্টটা কি বিডিটিতে বাংলাদেশি টাকা, এটা কিন্তু ফরেন কারেন্সির অংশ না। কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটার জন্য কিন্তু আপনি নীতি সহায়তা বাংলাদেশ ব্যাংক থেকে দিতে হবে, যে আমি তাকে কোন কন্ডিশনে আমি তাকে রিশিডিউল করব বা আদৌ আমি কোনো ডাউন পেমেন্ট নিব কিনা, অথবা হতে পারে যে না যে ফ্যাক্টরিগুলো বায়াররা এসে ভিজিট করে বলবে যে না এটা আমার হচ্ছে গ্রিন ফ্যাক্টরি অথবা এটা হচ্ছে আমার কম্পান ফ্যাক্টরি, আমি এখান থেকে আমি এক্সপোর্ট নিব, তখন কিন্তু আলটিমেটলি এটার জন্য খুব সহজ হবে। আদারওয়াইজ আপনি যে কথাটা বললেন যে আমি চাইলেই আমি 5টা কি বলবো যে খারাপ ফ্যাক্টরিকে আমি নিয়ে সেটাকে রান করলাম, এটা আসলে পসিবল না। জি, এক্ষেত্রে আমরা আপনি লিড সার্টিফাইড প্রতিষ্ঠানের কথা বলছিলেন এবং আগামী 5-10 বছরে এলডিসি গ্রাজুয়েশনে না গেলেও সেক্ষেত্রে লিড সার্টিফিকেশনের সংখ্যা বাড়াতে হবে, এটা বিশ্লেষকরা বারবার বলে আসছেন। আমরা এলডিসি গ্রাজুয়েশনের কথা বলবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। শিওর। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।